অনেক আম হয়েছে, চল গিয়ে পেরে আনি। না না, আমি যাবো না, তুমি যাও। কেন তুই যাবি না কেন? আমি বলছি তো চল আমার সাথে, কিচ্ছু হবে না। যদি ধরা পড়ি তাহলে মফিজুল চাচা আবার অনেক কথা শোনাবে। আরে কিচ্ছু হবে না, তুই চল আমার সাথে। ওই দেখো কেমন পাকা পাকা আম ঝুলে আছে গাছে। সত্যি রে, দেখেই তো মুখে জল চলে আসছে। চল কয়েকটা আম পেরে নি, চল। কে রে, কে আম বাগানে চুরি করতে ঢুকেছিস? চাচা, আমরা আসলে আমাদের খুব আম খেতে ইচ্ছে করছিল, তাই দুটো আম নিতে এসেছি। দুটো আম নিতে এসেছি? যেন মামার বাড়ির আবদার, চোর কোথাকার। এতই যখন আম খাবার শখ, জানা বাজার থেকে কিনে খা। দেখো মফিজুল চাচা, তুমি একদম আমাদের নামে বদনাম করবে না। আমরা মোটেও চোর নই যে তোমার বাগান থেকে আম চুরি করব। তোমার বাগানের আমগুলো খুব ভালো লাগলো, তাই দুটো নিতে এসেছি। এতে এমন ভাবে বলবার কি আছে? হায় রে, কি দিনকাল পড়লো! এখন তো দেখি চোরের মায়ের বড় গলা, চুরি করবার মতো চুরিও করবে, আবার গালিগালাজও করবে। ফালতু ছোট লোকের দল, বাপ মায়ের কোনো শিক্ষা নেই। দেখো মফিজুল চাচা, বাপ মা তুলে কথা বলবে না কিন্তু। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, বলে দিলাম। কথা শোনাবে না তো কি করব ভিখিরির দল? কোনোদিন আম কিনে খেয়ে দেখেছিস কেমন লাগে? সারা জীবন তো ওর বাগান থেকে চুরি করে খেলি। মুখ সামলে কথা বলো মফিজুল চাচা। অনেকক্ষণ ধরে তোমার অপমান সহ্য করছি, আর সহ্য করবো না, বলে দিলাম। কত বড় সাহস! আমাকে চোখ রাঙা হতচ্ছাড়া! কি করবি রে তুই, কি করবি? কি করব দেখবে, এই দেখো তবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আল্লাহ, গেলাম রে, আমার মাথাটা একেবারে ফাটিয়ে দিল, মরে গেলাম। এই শয়তানের বাচ্চা, দাঁড়া দাঁড়া বলছি, কে মারলি আমাকে, কে? আমি না চাচা, আমি না, ঝন্টু ঝন্টু তোমার মাথা ঢিল ছুঁড়েছে। শালা আটকুড়োর বেটারা, তোদের আমি দেখে নেব। আমার মাথা ফাটিয়ে দেওয়া এর ফল তোদের ভুগতে হবে, বলে দিলুম। তোমাকে সেদিন নদীতে যেতে কতবার করে বারণ করলাম, যেও না যেও না, আমার একটা কথাও তুমি শুনলে না। আমি তো সেই কত ছোট থেকে মাছ ধরছি, আমি কি আর বুঝতে পেরেছিলাম যে নদীতে গিয়ে এরকম ইনফেকশন হবে? এখন যে ইনফেকশন বাঁধিয়ে শুয়ে আছো, সামান্য একটু হাঁটা চলাও পর্যন্ত করতে পারছো না, এখন কিভাবে চলবে তুমি বলো তো? আমাদের কপালটাই খারাপ গিন্নি। ঘরে এত বড় ছেলে আছে, সে তো পারে একটা দিন নদীতে যেতে, কিন্তু না, এপারা ওপারা করে সারা দিন ঘুরে বেড়ায়। আমি তো কত করে বোঝাই, ও কি আমার একটা কথাও শোনে? এই তো দুটো দিন সংসার পুরো বন্ধ, কিভাবে যে পরের দিনগুলো চলবে ভগবানই যে জানে। তুমি চিন্তা করো না গিন্নি, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, আমি আবার আগের মতো কাজে যাব। আমার চিন্তা তোমাকে নিয়ে গো। আমি তো সারাদিন ভাবি, তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে, আমাদের যা ছেলে। কি করবে চিন্তা করে বলো? চিন্তা করে তো আর কিছু হবে না, কপালে যা লেখা আছে তাই হবে। সেই তো ভগবানের উপরই ভরসা করেই তো বেঁচে আছি গো। আমার একটাই দুঃখ থেকে গেল, পল্লব যদি আমার পাশে থাকতো, আমার সাথে একটু কাজ করতো, আমার খুব ভালো লাগতো গো। তাহলেই হয়েছে, ও কাজে গেলে তো সূর্য অন্যদিকে উঠতো, ওকে একটা কথা বললেও শোনে, মানুষ বলেই যে মনে করে না আমাদের। ঠিক আছে, আর দুঃখ পেও না। কি করবে বলো, আমাদের কপালটাই খারাপ। ওরে বাবা, মাথায় কি ব্যথা করছে! আমি তো চলতেই পারছি না, এবার বোধহয় অজ্ঞান হয়ে পড়েই যাব। এই তো, এই তো বাড়ির কাছে চলেই যাচ্ছি, পায়েল মাকে একটু ডাকি তো। পায়েল, ও পায়েল, একটু বাইরে আয়। এ কি বাবা, তোমার এ কি অবস্থা? এখানে এসে বসো বসো। তোমার মাথা ফাটলো কিভাবে? কত রক্ত বেরোচ্ছে। এত প্রশ্ন করিস না রে মা, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমাকে আগে একটু বসতে দে, তারপর আমি তোর সব প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ বাবা, বলো এবার। পল্লব আর ঝন্টু নামে আমাদের গ্রামে দুজন বদমাইশ আছে না, ওরা আজকে আমাদের আমাদের আম বাগানে আম চুরি করতে এসেছিল। আমি বাধা দেওয়ায় পল্লব আমাকে ঢিল মেরে মাথা ফাটিয়ে দেয়। কি, পল্লবের এত বড় সাহস! ও ও তোমার গায়ে হাত তুলেছে? আমি তো জানতাম না ওরা এত বদমাইশ। আমিও তো ওদের এতদিন ভালোই জানতাম, কিন্তু আজকে ওরা যে কাজ করেছে। আচ্ছা বাবা, তুমি বিশ্রাম নাও, আমি দেখছি পল্লব নিজেকে কি মনে করে। আজ আমি ওর বাবা মায়ের কাছে ওর নামে নালিশ করব। না রে মা পায়েল, ওর মা বাবার কাছে নালিশ করতে হবে না।
কেন বাবা? তুই তো জানিস ওদের সংসারে খুব অভাব, তার মাঝে পল্লবের কথা জানিয়ে ওদের চিন্তায় ফেলতে হবে না। না বাবা না, এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। আজ তোমার মাথা ফাটিয়েছে, অন্য কারোর মাথা ফাটাবে কালকে। আমি ওর বাবা মাকে জানাবো, তুমি যাই বলো না কেন, আমি এক্ষুনি ওর বাবা মাকে জানাবো। ঠিক আছে, তোর যেটা ইচ্ছে হয় সেটাই কর। এখন কি করবি ঝন্টু? তখন তো মফিজুল চাচা মাথা ফাটিয়ে দিলাম, আর মফিজুল চাচাও তো আমাদের হুমকি দিল। এবার আমাদের বাঁচবার একটা উপায় বের করতেই হবে। দেখো পল্লব দাদা, আমি কিন্তু কিচ্ছু করিনি। তোমার কি দরকার ছিল মফিজুল চাচার মাথায় ঢিল ছোড়বার? আমি তো বুঝতে পারছি না এখন কি করব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ঝন্টু, একমাত্র তুই পারবি আমাকে বাঁচাতে। আমি আমি কিভাবে তোমাকে বাঁচাবো? আর কি বুদ্ধি আসছে তোমার মাথায় বলো শুনি। ঝন্টু, সব দোষ তুই তোর ঘাড়ে নিয়ে নে, তাহলে আমাকে আর কেউ কিচ্ছু বলতে পারবে না। এ যাত্রায় আমি এবারের মতো বেঁচে যাব। এ কি, কেন? তোমার ভুলের খেসারত আমি কেন দিতে যাব? আমি আমার নামে কেন দোষ দেব? দেখ ঝন্টু, তুই বয়সে ছোট, তাই তুই যদি তোর নামে দোষ দিয়ে নিস কেউ কিছুই বলবে না, ভাববে ছোট মানুষ করে ফেলেছে। না না, তুমি ভুল করেছো, তুমি বোঝো। আমি আমার দোষ দিতে পারবো না। দেখ ঝন্টু, আমার কথা মতো চল, তাহলে তুইও বেঁচে যাবি আর আমিও বেঁচে যাব এবারের মতো। আমি তো কিছু করিনি, তাছাড়া আমি তো যেতেও চাইনি মফিজুল চাচার বাগানে। তুমি তো আমায় জোর করে নিয়ে গেলে, আর এখন আমার দোষ দিতে চাইছো কেন? আমি এসব বলতে পারবো না। দেখ ঝন্টু, অনেকক্ষণ ধরে ভালোভাবে বলছি, আমার কথাটা শোন, না হলে কিন্তু। না হলে কি পল্লবদা, তুমি কি আমাকে মারবে? অনেক বড় বড় কথা শিখেছিস তাই না, মুখে মুখে তর্ক করা। এই নে বোঝ এবার ঠেলা। ছেড়ে দাও পল্লবদা, লাগছে, মরে গেলাম, বাঁচাও, আর মেরো না, খুব লাগছে। আমি কি এমনি এমনি মারছি? লাগার জন্যই তো মারছি। নাটক চেল্লাবি না, একদম বলে দিলাম। তুমি আমাকে মারলে তো পল্লব দাদা, আমি তোমার সাথে কথা বলবো না। মা, তুমি কোথায়? কি হয়েছে রে বাবা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? মা, মা জানো, আজকে পল্লব দাদা আজকে আমাকে খুব মেরেছে। কেন তোকে পল্লব মেরেছে? তুই তো সবসময় ওর সাথেই করিস, আজ তোকে হঠাৎ মারলো কেন? না মা, কিছু না, আসলে মানে ওই আর কি। ম্যা না করে কি হয়েছে পরিষ্কার করে বল তো, না হলে কিন্তু আমি এবার দুঘা বসিয়ে দেবো বলে দিলাম। তাড়াতাড়ি বল কি হয়েছে। আসলে মা, পল্লব দাদা না আজকে ওই আমাদের গ্রামের মফিজুল চাচার মাথা পাঠিয়ে দিয়েছে, আর তারপর আমাকে বলছিল আমি যেন সেই দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নি। সে কি, কেন? তুই কেন অন্যের দোষ নিজের ঘাড়ে চাপাতে যাবি? সেটাই তোমার, আমি যখন পল্লব দাদাকে বারণ করে দিলাম, তখনই তো পল্লব দাদা রেগে আমাকে মারধর করলো। ও তোকে মারলো আর তুই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলি? তুই কিছু বলতে পারিসনি? আমি বলেছিলাম মা, কিন্তু আমার একটা কথাও শোনেনি। তুমি তো জানো পল্লব দাদা আমার থেকে কত বড়, আর ওর গায়ে কত জোর। আমি কি করে পারবো বলো ওর সামনে? এই জন্য বলি ওর সাথে মিশবি না, মিশবি না। তুই আমার একটা কথাও শুনিস না। এবার দেখ কেমন লাগে। তুমিও কি আমাকে এখন এইভাবে বকছো না? আমি তাহলে কার কাছে যাব বলো? ঠিক আছে, আর মন খারাপ করতে হবে না। আমি ওর মা বাবার কাছে আজই নালিশ করব। ঠিক আছে মা, আমি এবার থেকে তোমার সব কথা শুনবো। শোন, আমি যেন আর কোনোদিন ওর সঙ্গে তোকে মিশতে না দেখি, কথাটা যেন মনে থাকে। আমি গরম জল দিয়ে ইনফেকশনের জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি, তাহলে দেখবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা তাই দাও। এই যে কমলা, শুনছো তোমার ছেলে কি করে বেড়াচ্ছে? সেসবের কি কোনো খোঁজ খবর রাখছো? না মানে কি হয়েছে পায়েল, এমন করে বলছো কেন, কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছো না? না, ছেলেকে লাই দিয়ে দিয়ে তো একবারে মাথায় তুলেছো। কি হয়েছে একটু খুলে বলো, কি হয়েছে, কি করেছে পল্লব? তোমাদের ছেলে পল্লব ঢিল ছুঁড়ে আমার বাবার মাথা ফাটিয়ে দিয়েছে। এ কি বলছো পায়েল? পল্লব সত্যি এমন কাজ করেছে? তাহলে আর বলছি কি, নিজের ছেলেকে একটু সামলে রাখো, না হলে কদিন পর তো নিজে একটা গুন্ডা তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ পায়েল, ঠিকই বলেছো। নিজের ছেলেকে না একটু সামলে রাখতে শেখো। পল্লব কি তোমাদের সাথেও কোনো খারাপ ব্যবহার করেছে? কি করেছে? পল্লব আমার ছেলেকে আজকে বিনা দোষে খুব মেরেছে।
এই ছেলের জন্য তো আমাদের মুখ দেখানো দায়ী হয়ে উঠেছে গ্রামে। আমার ওইটুকু ছেলেকে মেরেছে তো আমিও অভিশাপ দিচ্ছি। দেখো, তোমাদের ছেলেও একদিন এমন ভাবেই মার খেয়ে মরবে, হাড় গোড় ভেঙে বাড়ি ফিরবে, বুঝবে তখন। হ্যাঁ, ঠিকই বলেছো, এরা কোনোদিন শুধরবে না। এতদিন আমি এদের ভালো ভাবতাম, কিন্তু এ তো পুরো বদমাইশ। এত বদমাইশ বুঝতেই পারিনি। ছেলেকে শাসন করতে পারে না যখন, তখন ছেলেকে তো ঘরে বন্ধ করে রাখতে পারে নাকি? গ্রামের উৎপাতটা তাহলে একটু কমে যেত। কি হলো, এখন কথা বলছো না কেন? মুখে কুলু পেটে বসে থাকলে হবে? উত্তর দাও। কি আর বলবো, আমার ছেলের কাজের জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি। তোমাদের কাছে আমি সত্যি ক্ষমা প্রার্থী, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এতক্ষণে মহারাজের বাড়ি ফেরার কথা মনে হয়েছে? রাত কটা বাজে? তোর কোনো খেয়াল আছে? কেন, কি হয়েছে কি? এই জন্যই আমি বাড়িতে থাকতে চাই না। সব সময় খালি খ্যাঁক খ্যাঁক করতে থাকো। আমার যখন ইচ্ছে তখন বাড়ি আসবো, তোমার কি? তোর জ্বালায় তো এই গ্রামে থাকা হবে না আমাদের। থাকা না গেলে থেকো না, তাতে আমার কি? আমাকে কেন বলতে এসেছো? 3 বেলা কেউ না কেউ বাড়ি বয়ে এসে তোর নামে নালিশ করে যাবে, অপমান করে যাবে, আর কত কি। আর আমরা মুখ বুজে সহ্য করব? এই জন্যই কি তোকে জন্ম দিয়েছিলাম? ও, যাদের খেয়ে দিয়ে কাজ নেই তারাই আসে নালিশ করতে। তুমি শুনবে না, কানে আঙুল দিয়ে রাখবে। কেন, তুই কি একটু ভালো হতে পারিস না, যাতে তোর জন্য আমাদের আর কথা শুনতে না হয়? আমার যখন যেমন ইচ্ছা আমি তেমন ভাবেই চলবো। যখন ইচ্ছে তখন বাড়ি আসবো। তোমরা বলবার কে? তুই কি কিছুই বুঝিস না? তোর বাবার অবস্থাটা একবার দেখ। পায়ে অমন ভাবে ইনফেকশন হয়েছে যে 2 দিন হয়ে গেল সব বন্ধ। তার মধ্যে মানুষ বাড়ি বয়ে এসে অপমান করছে। তাহলে তার মনের ভেতরটা কেমন হয় বলতো? বললাম তো, তোমরা কানে আঙুল দিয়ে রাখো, তাহলেই তো হলো। আর তাছাড়া আমার অত তোমাদের কথা ভাববার সময় নেই। বাবার যা হয়েছে নিজের দোষে হয়েছে, ভালো হয়েছে, এবার মরুক, আমার কি? এমন করে তুই বলতে পারলি? উনি তো তোর বাবা রে, ওনাকে মরে যাওয়ার কথা বলছিস? তুই কি মানুষ? তোর ভেতরে কি মনুষ্যত্ব বেঁচে নেই? বাড়িতে এলি সারা দিন খালি কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর ঘ্যানোর। যাও তো, যাও তো এখান থেকে। আজকে 2 দিন জল খেয়ে কেটে যাচ্ছে, আর যে পাচ্ছি না। যাই নদীতে গিয়ে কিছু মাছ পাওয়া যায় নাকি দেখি, তাহলে আজকের দিনটা চলে যাবে। আরে কমলা বৌমা যে, এত সকালে কোথায় যাচ্ছ শুনি? ও মফিজুল দা, এই তো নদীতে যাচ্ছিলাম, যদি 2টো মাছ ধরতে পারি। সে কি বৌমা, তোমার ছেলে থাকতে তুমি এসেছো কেন মাছ ধরতে? কি করব বলুন দাদা, ছেলেটা তো একদম বকাটে হয়ে গেছে, কারো কথা শোনে না, তাই বাধ্য হয়ে আমাকেই আসতে হলো। ঠিকই বলেছ, তোমার ছেলে এতটাই অভদ্র হয়েছে যে কাউকে সম্মান করে না, সারা দিন শুধু বদমাইশি করে বেড়ায়। তা আপনার শরীর এখন কেমন আছে? হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। আগের থেকে একটু ভালো আছি, তবে মাথার ব্যথাটা এখন একটু আছে। আপনার সাথে পল্লব কালকে যে কাজটা করেছে তার জন্য আমি খুবই লজ্জিত। দয়া করে আমার ছেলেটাকে ক্ষমা করে দিন। সে ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি একটা কথা ভাবছি বৌমা, তোমার ছেলের সাথে একটু বসবো। বোঝাবেন মানে? ও তো কারোর কথাই শোনে না। আরে দেখেই না, ওকে একটু ভালোভাবে বুঝিয়ে যদি ওর মতিগতি ঠিক হয়। ঠিক আছে, দেখুন যেটা ভালো বুঝবেন করুন, আমি বাধা দেব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখছি। সাহস রাখো বৌমা, সবকিছু ঠিক হয়ে যাবে, দেখো। কিরে পল্লব, তুই নদীর পাড়ে একা একা বসে আছিস কেন? কি হয়েছে? কি আর হবার বাকি রেখেছো তোমরা? কেন রে, কি হয়েছে সেটা তো বলবি নাকি? গ্রামের কেউ তো বাদ রাখেনি আমার নামে নালিশ করতে। নালিশ করে এখন আবার মিষ্টি কথা বলতে এসেছো? দেখ পল্লব, তোকে একটা কথা বলি, পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ আপন হয় না। তোর মা বাবা কত কষ্ট করে তোকে মানুষ করেছে বল, এখন তো তুই ওদের সম্বল, তুই তো ওদের দেখে রাখবি। ঠিক আছে, হয়েছে হয়েছে, অনেক জ্ঞান দিয়ে ফেলেছেন, আর জ্ঞান দিতে হবে না। এবার যাও, নিজের চরকায় তেল দাও গিয়ে। দিন নেই রাত নেই ভাষণ দিতে পারলে বাঁচে না যত সব। দেখ, একটু বোঝবার চেষ্টা কর বাপ, তোর বাবার বয়স হয়েছে, একা নদী থেকে মাছ ধরে এনে তোকে খাওয়ায়, আর সেসবের জন্যই তো তার পা কেটে ইনফেকশন হয়ে গেছে। আর তুই যদি ওদের পাশে গিয়ে না দাঁড়াস তবে কে দাঁড়াবে শুনি?
বাবা নদী থেকে যে মাছ আনে সে মাছকে আমি একা খাই নাকি? অন্য সবাই তো খায়। তাহলে আমার একা সব দায়িত্ব নিতে হবে কেন? দেখ, দুনিয়াটা তো সহজ না। যেদিন নিজে ইনকাম করে খাবি সেদিন বুঝতে পারবি দুনিয়াটা কত কষ্টের। প্রত্যেকটা সময় মানুষ দুমুঠো খাবার জন্য সংঘর্ষ করে যায়। সেই জন্যই তো তোর বাবা আছে, খেতে দেয়। তাই তুইও ওদের সাথে ভালো ব্যবহার করতে পারিস না একটু? অনেকক্ষণ ধরে শুনছি তোমার প্যান প্যানানি, যাও তো এখান থেকে, কানের মাথা কেউ না, ভালো লাগে না যত সব। এখন বাবা মা আছে, তাদের মর্ম দিতে পারছিস না। যখন থাকবে না তখন ঠিকই বুঝতে পারবি। এ কি রে বাবা, এতদিন তো পাত্তা দিচ্ছিলাম না, এখন তো দেখি বাবা ছটফট করছে কষ্টে। এখন কি করব আমি? হে ওপরওয়ালা, আমার বাবাটাকে সুস্থ করে দাও। আমি আর কারোর পেছনে লাগবো না, আমি ভালো হয়ে যাব। এত রাতে কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে বাবার অবস্থা তো আরো খারাপ হচ্ছে। একটা পথ দেখাও ওপরওয়ালা, একটা পথ দেখাও। বাবা, এই কষ্ট সহ্য করতে পারছি না, পারছি না রে। ওগো ওগো, তুমি একটু সহ্য করো, আমরা এখনই কিছু একটা করছি। পল্লব, ও পল্লব, তোর বাবার অবস্থা খুবই খারাপ, তুই শিগগির মফিজুল চাচাকে ডেকে নিয়ে আয়। কেন মফিজুল চাচাকে ডাকতে যাবো কেন? উনি কি করবেন? উনি কি ডাক্তার? এত কথা বাড়াস না, যা বলছি শোন। তুই এখন মুখ বুজে চাচাকে ডেকে নিয়ে আয়, যা। সে না হয় ডেকে আনলাম, কিন্তু আমাকে এটা বলো, ওনাকে ডেকে হবেটা কি? আমার মনে হয় কেউ কিছু করতে পারলে উনিই পারবেন, একমাত্র উনি পারবেন। তাই বলছি তুই আর কথা বাড়াস না। তোর বাবার অবস্থা যত সময় যাচ্ছে খারাপ হচ্ছে, তুই তাড়াতাড়ি যা। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। মফিজুল চাচা, মফিজুল চাচা বাড়িতে আছো? তাড়াতাড়ি একটু বাইরে আসো, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কে চেঁচাচ্ছে এত রাতে? হ্যাঁ, কে চেঁচাচ্ছে? এই যে আমি পল্লব, মফিজুল চাচা বাড়িতে আছে, একটু ডেকে দাও না, আমার খুব দরকার মফিজুল চাচার সাথে। এ কি রে পল্লব, তুই আবার এসেছিস আমাদের বাড়িতে? আগে একবার তো আমার বাবার মাথা ফাটিয়ে তো শান্তি হয়নি নাকি? আবার কি অঘটন ঘটাতে এসেছিস শুনি? আমি কিচ্ছু করতে আসিনি পায়েল দিদি, তুমি দয়া করে একটু মফিজুল চাচাকে ডেকে দাও, আমার ভীষণ বিপদ। অসভ্য বদমাইশ ছেলে কোথাকার! যখন বাবার মাথায় ঢিল ছুঁড়েছিলিস তখন মনে ছিল না? ঠিক সময় যদি বাবা মা কিছুটা শিক্ষা দিত তাহলে এমনটা হতো না। আমার বাবার কি দোষ ছিল শুনি? হ্যাঁ বলতো, যে তুই আমার বাবার মাথা ফাটিয়ে দিলি? বল, আগে বল। তোমার পায়ে পড়ি পায়েল দি, দয়া করে আমার উপর তুমি একটিবার চাচাকে ডেকে দাও, আমার সত্যি ভীষণ বিপদ। বাইরে এত কিসের আওয়াজ হচ্ছে রে? পায়েলকে আসলো এত রাতে? আরে পল্লব, এত রাতে আমাদের বাড়িতে কি মনে করে? কিছু কি হয়েছে? মা তোমাকে ডেকে নিয়ে যেতে বললো চাচা, আমি বুঝতে পারছি না কি করব। একমাত্র তুমিই পারবে এই সমস্যার হাত থেকে আমাদের বাঁচাতে। আরে সে না হয় যাচ্ছি, কিন্তু কি হয়েছে সেটা তো আগে বল। চাচা, বাবা কেমন যেন ছটফট করছে, চোখ খুলছে না। এখন যে কি করি, তুমি একটু তাড়াতাড়ি চলো না। কি বলছিস? তোর বাবার এমন অবস্থা? হ্যাঁ গো পায়েল দিদি, কিচ্ছু বুঝতে পারছি না কি করব। ঠিক আছে, আর সময় নষ্ট করিস না কথা বলতে গিয়ে। তাড়াতাড়ি চল, দেখি তোর কি হয়েছে বাবা, চল। আমিও যাব বাবা, তোমার সাথে আমিও যাব। আচ্ছা চল চল। কই কই, দেখি দেখি কি হচ্ছে চরণ দাদা। দেখো না কাকিমা, বাবা কেমন করছে, চোখ খুলছে না, ছটফট করছে। তুই এত চিন্তা করিস না, আমরা সবাই তো আছি। আমরা সবাই তোর বাবার সেবা শুশ্রূষা করলে দেখবি ঠিক হয়ে যাবে। কাকিমা, বাবা ঠিক হয়ে যাবে তো? আমি তো আর ভাবতে পারছি না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর হ্যাঁ রে, আমি আছি, মফিসুল দাদা আছে, পায়েল আছে, তোর মাও আছে। আমরা সবাই সেবা করে দেখবি উনি ঠিক সুস্থ হয়ে যাবে। তুই এত চিন্তা করিস না, ওদিকে গিয়ে বস। এক সময় আমি যাদের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, যাদের ক্ষতি করেছিলাম, আজকে তারাই আমার খারাপ সময়ে আমার পাশে এসে দাঁড়ালো, এভাবে আমাদের সাহায্য করলো। দেখ পল্লব, দেখ, সারা রাতের সেবায় তোর বাবা মনে হচ্ছে একটু সুস্থ হয়েছে। চোখ মেলে তাকাচ্ছে, দেখবি আজকের মধ্যেই পুরো সুস্থ হয়ে যাবে। সত্যি সত্যি আমার বাবা সুস্থ হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি মফিজুল চাচা, আমার চোখও খুলে গেছে। আমি এখন থেকে আর কারোর সাথে বদমাইশি করব না, কারোর ক্ষতি করব না। এই তো, এই না হলে ভদ্র মানুষের মতো কথা। আমি এখন বুঝতে পারছি চাচা, তুমি সেদিন কেন আমায় বোঝাচ্ছিলে। আমি এও বুঝতে পেরেছি, যারা আমাদের ভালোবাসে তারাই আমাদের উপর রাগ দেখায়, কিন্তু আমাদের খারাপ চায় না।
একদম ঠিক। যারা তোকে ভালোবাসে, যারা তোর ভালো চায়, তাদের সাথে সবসময় মিলেমিশেই থাকা উচিত। এই তো এসো, সবাই চলে এসেছো দেখছি। বসো বসো। এ কি মিনতি কাকি আসেনি? কখন আসবে? আরে বাবা, এ কি, তোর বাবা তো অসুস্থ, এত বড় ইলিশ মাছ কোথায় পেলি পল্লব? মফিজুল চাচা, এই মাছটা আমি নিজের হাতে নদী থেকে ধরে এনেছি। দেখছো না কত বড় ইলিশ? আজকের ভোজটা একদম জমে যাবে, কি বলো? বাহ, তুই বেড়া, দেখতে পাচ্ছি ভালোই, মানে আমি বেশ খুশি হয়েছি বুঝলি। কিন্তু এ কি, তোর হাত পা এরকম ঝরে গেছে, কেটে গেছে কিভাবে? চাচা, এই মাছটা খুব বড় তো, তাই যখন ধরেছিলাম তখন এই ইলিশ মাছের ঝাপটাটায় আমার হাত কেটে গেছে। কিন্তু তাতে কোনো দুঃখ নেই। তোমাদের সবাইকে যে তৃপ্তি করে খাওয়াতে পারছি, এতেই আমার অনেক আনন্দ হচ্ছে। তুই যে আমাদের সবার জন্য এত কষ্ট করে মাছ ধরে এনেছিস, সেটা দেখে আমরা সবাই খুব খুশি হয়েছি বুঝলি। ধন্যবাদ মফিজুল দাদা, তুমি না থাকলে আমাদের ছেলেটাকে ঠিক করতে পারতাম না। আগের মতোই বকাটে হয়েছে তো। সত্যি মফিজুল চাচা, তুমি ছিলে বলেই আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এতদিন আমি কত অন্যায় করেছি, নিজের বাবা মাকে কষ্ট দিয়েছি, তোমাকে বিরক্ত করেছি। সবকিছুর জন্য আমাকে ক্ষমা করে দিও তোমরা। ওসব ছাড়ো, ওসব পুরনো কথা টেনে লাভ নেই। তার চেয়ে বরং ইলিশ মাছটা ভালো করে রান্না করো কমলা। আজকে দুপুরে ইলিশ মাছ ভাজা আর গরম গরম ভাত দিয়ে জমিয়ে খাবো। আমাদের ছেলের এই পরিবর্তন দেখে আমার খুব ভালো লাগছে।